আসসালামু আলাইকুম। আমি শামিমা নাসরিন, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে আমরা আজকে ভূপ্রক্রিয়া থেকে দেখব যে ভূপ্রক্রিয়াটা কি। ভূপৃষ্ঠ কি হয়, সব সময় পরিবর্তন হতে থাকে। যে কোনো ভূপৃষ্ঠের এই যে পরিবর্তন নানা প্রাকৃতিক কারণে হয়ে থাকে, এর নামই হলো ভূপ্রক্রিয়া। এই ভূপ্রক্রিয়া আবার দুইভাবে হয়ে থাকে, একটা হলো আকস্মিক পরিবর্তন আর একটা ধীর পরিবর্তন। তো আমরা আজকে আকস্মিক পরিবর্তন দেখব। আকস্মিক পরিবর্তনের আবার দুইটা অংশ, ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত। এই আমরা আজকে ভূমিকম্প নিয়ে আলোচনা করব। তাহলে ভূমিকম্প কি? পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কারণে পৃথিবীর কঠিন ভূপৃষ্ঠের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এইরূপ আকস্মিক কম্পনকেই ভূমিকম্প বলে। এখন আমরা দেখব যে ভূমিকম্পটা কিভাবে সৃষ্টি হয়। তোমরা দেখেছো, পুকুর দেখেছো, পুকুরে যখন কেউ ঢিল ছুঁড়ে তখন এটা একটা জায়গায় যেয়ে পড়ে, পানির মাঝখানে পড়লে কি হয়, এর চারপাশে কি ঢেউ ছড়িয়ে পড়ে। ঠিক ভূমিকম্পটাও এভাবে সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে মনে করো এইখানেই এখান থেকে একটা কম্পনের সৃষ্টি হয়। এটার নাম হলো কেন্দ্র। এই কেন্দ্র থেকে কি হলো, এই কম্পন ছড়িয়ে পড়লো। আর এই কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠ বরাবর একটি সরলরেখা টানলে, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর একটা সরলরেখা টানলে ভূপৃষ্ঠের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম হচ্ছে উপকেন্দ্র। এই ভূপৃষ্ঠ থেকে এই কেন্দ্র পর্যন্ত এটা সাধারণত ভূ অভ্যন্তরের 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে এই ভূমিকম্পটা সংঘটিত হয়। এখন এটা তো উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকেই কিন্তু ভূপৃষ্ঠের সর্বত্র তোমার ভূমিকম্পটা ছড়িয়ে পড়ে। আর এই উপকেন্দ্র যেখানে এসে উপকেন্দ্রটা পাওয়া যায়, এইখানেই সবচাইতে বেশি ধ্বংসলীলা সংঘটিত হয়। আর এই কেন্দ্র থেকে যার দূরত্ব বেশি, যেমন উপকেন্দ্র থেকে এই পর্যন্ত কম্পন আমরা দেখতে পাই, এখানে এর পরের যে আর কম্পন হবে না, এটাকে বলে উপপাতালিক উপকেন্দ্র। তাহলে এর মধ্যেই এই ভূমিকম্পটা সংঘটিত হবে। এখন যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয় তার নাম কি? সিসমোগ্রাফ বা ভূকম্পন লিক। এটার বাংলা নাম ভূকম্পন লিক যন্ত্র। এটার মধ্যে একটা স্কেল থাকে, যে স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা বা স্থায়িত্ব পরিমাপ করা হয়। তার নাম হলো রিক্টার স্কেল। বলে না, রিক্টার স্কেলে এত পরিমাণ ভূমিকম্প হয়েছিল, তার নাম রিক্টার স্কেল। তাহলে আমরা এটুক দেখলাম। এখন আমরা দেখব ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ। কী কী কারণে ভূমিকম্প হয়? প্লেটের
প্লেটের সঞ্চালন বা প্লেটের সঞ্চালন বা স্থানান্তর। তোমরা জানো যে আমাদের পৃথিবী অনেকগুলো প্লেটের উপর দাঁড়িয়ে আছে এবং প্লেটগুলো কি চলাচল করতে পারে, খুব ধীরে ধীরে চলে। তো এই প্লেটগুলো যখন একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি আসে, একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি আসে, তখন কি হয়? ঘর্ষণের সৃষ্টি হয় এবং কি হয়? তোমার প্লেটের ঘর্ষণে এখানে ভূমির উপর কি হয়? কম্পনের সৃষ্টি হয়, এর ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। আবার একটা প্লেট আরেকটা প্লেটের যখন কাছাকাছি আসে তখন ভাঁজেরও সৃষ্টি হয়, এরকম ভাঁজের সৃষ্টি হয়। যেমন আমাদের হিমালয় পর্বত কিন্তু এই ভাঁজের সাহায্যে সৃষ্টি হয়েছিল। তোমরা জানো যে হিমালয় পর্বতটা যেখানে অবস্থিত সেখানে আগে টেথিস সাগর ছিল। হ্যাঁ, হিমালয় পর্বত এবং আল্পস পর্বতটাও এভাবে সৃষ্টি হয়েছে। টেথিস সাগরে তোমার মহাদেশের ভূভাগ থেকে কি হয়েছিল? বিভিন্ন ভূমির ক্ষয় হয়ে এই টেথিস সাগরের পলি জমে টেথিস সাগরের তলদেশটা কি হয়েছিল? ভরাট হয়ে গিয়েছিল এবং হঠাৎ ভূমিকম্পের ফলে এরকম বাজের সৃষ্টি হয়ে এই হিমালয় পর্বত গঠিত হয়েছিল। তাহলে যেই সব এলাকায় এরকম নবীন ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বত, আল্পস পর্বত, এগুলো হলো ভঙ্গিল পর্বত, এই ভঙ্গিল পর্বতগুলো নবীন ভঙ্গিল পর্বত আছে, সেসব এলাকায় কিন্তু ভূমিকম্প হয়। আবার যখন একটা প্লেট থেকে আরেকটা প্লেট দূরে সরে যায়, মনে করো এই প্লেটটা এইদিকে চলে যাচ্ছে, এই প্লেটটা এইদিকে চলে যাচ্ছে, দূরে সরে যায়, তখনও কিন্তু ভূমিতে কি হয়? কম্পনের সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয়ে থাকে। এবার আমরা দেখি 2 নাম্বার কারণ কি। 2 নাম্বার কারণ হলো অগ্ন্যুৎপাত। আমরা জানি যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কি আছে? ম্যাগমা, যেটা তোমার তরল আকারে আছে। এটা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে প্রচণ্ড চাপে বের হয়ে আসে, তখন আমরা এটাকে লাভা বলি। এবং এই লাভা যখন প্রচণ্ড চাপে বের হয়ে আসে তখন কিন্তু কম্পনের সৃষ্টি হয় এবং এই অগ্ন্যুৎপাতের ফলে কি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে আমরা 2 নাম্বার কারণ দেখলাম। এবার আমরা দেখি 3 নাম্বার কারণ। শিলাচ্যুতি বা ভাঁজ, ভাঁজের সৃষ্টি হয়, ভাঁজ সৃষ্টি, এর ফলেও ভূমিকম্প হয়। মনে করো এখানে একটা শিলা, এখানে একটা শিলা, হঠাৎ করে কি হলো? একটা শিলা কোনো কারণে কি হলো? নিচের দিকে নেমে আসলো, তখন কি হয়? এই যে আরেকটা শিলা থাকলো, এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর ভাঁজের কথা তো বললাম আমি, যে 2টা প্লেটের মাঝখানে ভাঁজ সৃষ্টি হয় এবং তখনও ভূমিতে কম্পনের সৃষ্টি হয় এবং ভূমিকম্প হয়। তাপ বিকিরণ ভূ অভ্যন্তরে, তোমরা জানো ভূ অভ্যন্তরে প্রতি 1 কিলোমিটার গভীরে বা নিচে কি হয়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। তো এই তাপমাত্রা মনে করো এই ভূ অভ্যন্তরে এখানে কোনো কারণে যখন তাপমাত্রা বিকিরণ হতে থাকে, অর্থাৎ তাপমাত্রা ছেড়ে দিতে থাকে, তখন এই আশেপাশের ভূমি কি হয়? সংকুচিত হয়ে যায়। এর ফলে ভূমি কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়ে থাকে।
তারপরে 5 নম্বর কারণ, 5 নম্বর কারণ হলো ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ বাষ্প কোনো কারণে, মনে করো এই পাহাড়ের চূড়ায় কি বরফ জমা থাকে, গ্রীষ্মকালে কি হয়, বরফ গলতে শুরু করে এবং কোনো দুর্বল অংশ বা ফাটলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে কি হয়, এই পানিটা প্রবেশ করে বা বৃষ্টির পানি চুয়ে চুয়ে ভূ অভ্যন্তরে যায়, তখন কি হয়, এখানে প্রচণ্ড তাপে, এই যে 1 ডিগ্রি সেলসিয়াস 1 কিলোমিটার গভীরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এই প্রচণ্ড তাপে কি হয়, এখানে বাষ্পর সৃষ্টি হয়। এই বাষ্পটা কি করে, তখন বের হতে চায় এবং প্রচণ্ড চাপ প্রয়োগ করে এটা, এবং যতক্ষণ না এই বাষ্পটা বের হয়ে আসে ততক্ষণ চাপ দিতে থাকে। এই বাষ্পের কারণে এই চাপ সৃষ্টি হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে আমরা 6 নম্বর কারণ দেখব, ভূগর্ভস্থ চাপ হ্রাস বা বৃদ্ধি। হ্রাস বা বৃদ্ধি, ভূগর্ভে আমরা জানি যে অনেক চাপ, এই চাপ যদি কমে যায় তাহলে, আচ্ছা, ভূগর্ভস্থ চাপ হ্রাস বা বৃদ্ধি, এই ভূগর্ভের কি অনেক চাপ আছে, এই চাপ কখনো হ্রাস পায়, কমে যায়, আবার কখনো বেড়ে যায়। এর জন্য কি হয়, আশেপাশের ভূমি কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। তারপর 7 নম্বর কারণ হিমানি সম্প্রপাত। আমরা জানি যে এই পাহাড়ের চূড়ায় কি বরফ জমা থাকে, এই বরফ এমন আকারে জমা হয় যে এক একটা পাহাড়ের সমান বরফ থাকে। এই কোনো কারণে যদি এই হিমবাহু নিচের দিকে নেমে আসে, নিচে পড়ে, তখন কিন্তু এই নিচের ভূমি অনেক জোরে কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। তাহলে এইগুলা হলো আরেকটা কারণ উল্কাপাত। তোমরা জানো যে আমাদের পৃথিবীর দিকে অনেক জোরে উল্কাগুলো ধেয়ে আসে এবং কখনো কখনো এগুলো পুড়ে যায় এবং কখনো কখনো ভূগর্ভে পড়ে যায়, এবং যখন পড়ে যায় তখন কিন্তু এগুলোর ওজন অনেক বেশি থাকে এবং ভূমিকম্পে আঘাত হানে এবং ভূপৃষ্ঠে আঘাত হানে এবং ভূমিকম্প হয়। এগুলো হলো তোমার প্রাকৃতিক কারণ। এছাড়াও তোমার পারমাণবিক বোমা, এটা হলো তোমার কৃত্রিম কারণ। পারমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা বিস্ফোরণ। হ্যাঁ, কোনো কারণে যখন এই পারমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায় ভূপৃষ্ঠের মধ্যে, তখন কিন্তু এই বোমার বিস্ফোরণে ভূপৃষ্ঠ অনেক জোরে কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। আর আরেকটা কারণ হলো জলাধারে, অর্থাৎ পানির কোনো পুকুর বা হ্রদ বা কোনো নদীতে যখন বাঁধ দিয়ে পানি আটকে রাখে, যেমন আমাদের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি এবং এই পানিটা তখন আটকে রাখতে হয়, এবং যখন আটকে রাখে এই পানির কিন্তু একটা প্রচণ্ড চাপ আছে এবং এই চাপটা এই পানির তলদেশে প্রয়োগ করে এবং তখন কিন্তু এই ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এই চাপের কারণে। এই জন্য তখন ভূমিকম্প হয়। তাহলে আমরা এই কারণগুলো দেখলাম। আমাদের 2টা কারণ হলো তোমার প্রধান কারণ, আর এগুলো অপ্রধান কারণ হলেও এগুলো এই উল্কাপাত পর্যন্ত এটা হলো প্রাকৃতিক কারণ, আর আমি 2টা কারণ বললাম কৃত্রিম কারণ। তাহলে আমাদের কারণগুলো জানা হলো। এখন আমরা দেখব যে ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্প প্রবণ
অঞ্চল বা ভূমিকম্প প্রবণ বলয়, হ্যাঁ, বা মেঘলা, আগ্নেয় মেঘলা। আসলে যেই সব এলাকায় তোমার আগ্নেয়গিরিগুলো অবস্থিত, সেখানে অগ্নুৎপাত হয় এবং সেসব এলাকায় ভূমিকম্প হবেই। হ্যাঁ, আমরা পৃথিবীর ম্যাপটা দেখে নেই। দেখো তোমার ভূমিকম্প প্রবণ অঞ্চল সাধারণত তিনটা আমরা দেখতে পাই। যে এই যে প্রশান্ত মহাসাগরে দেখো, এই জাপানের এখানে একটা বলয়, এই যে প্রশান্ত মহাসাগরের এটাকে বলে আগ্নেয় মেঘলা। এখানে প্রশান্ত মহাসাগরের এই অভ্যন্তরে অনেক আগ্নেয়গিরি অবস্থিত, যার জন্য এই জাপানে অনেক ভূমিকম্প হয়। প্রায় দিনে রাতে প্রায় সময়ই ভূমিকম্প হয়ে থাকে এই এলাকাতে। হ্যাঁ, 67% ভূমিকম্প হয়। ভূমিকম্পের 67% ভূমিকম্পই এই এলাকায় হয়। এবং জাপান হলো ভূমিকম্প প্রবণ দেশ। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভূমিকম্প জাপানে হয়ে থাকে। আরেকটা অঞ্চল হলো তোমার ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই যে এখানে ভূমধ্যসাগর এলাকায় এই এলাকাতে প্রচুর ভূমিকম্প হয়। হ্যাঁ, আরেকটা এলাকা হলো এই যে আটলান্টিক মহাসাগর, মধ্য আটলান্টিক এলাকা। এই এলাকাতে তোমার প্রচুর ভূমিকম্প হয়ে থাকে। এখন আমরা দেখব যে ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলে কি সংঘটিত হয়। ভূমিকম্প আসলে একটা কি অনেক ক্ষতি সাধন করে, যা নাকি ধ্বংসাত্মক কাজ। হ্যাঁ, এই ভূমিকম্পটা এমন একটা বিষয় যে আমরা জানি যে ঘূর্ণিঝড়, বন্যা এগুলো হলে আমরা আগে থেকে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে আমরা পূর্বাভাস পেয়ে থাকি এবং আমরা সাবধান হতে পারি। কিন্তু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, এটা হঠাৎ করেই হয়ে থাকে, এটার সম্পর্কে মানুষ জানে না। এই জন্য আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আচ্ছা, আমরা দেখে নেই ভূমিকম্পের ফলাফল কি। ভূমিকম্পের ফলে তোমার ভাঁজ, ফাটল, তারপরে চ্যুতি বা ধস নামে। হ্যাঁ, আমরা দেখলাম যে দুইটা প্লেট যখন কাছাকাছি আসে তখন এর মাঝখানে কি হয়, ভাঁজের সৃষ্টি হয়। তাহলে এই ভূমিকম্পের ফলে ভাঁজ সৃষ্টি হয়। এরপরে কি হয়, এই ভূমিকম্পের ফলে কোনো একটা ভূমিরূপের অর্থাৎ এই মাঝখানে ফাটলের সৃষ্টি হয় এবং এই ফাটল আস্তে করে কি হয়, নিচের দিকে বসে যায়। তখন এটাকে বলে চ্যুতি। মনে করো, হ্যাঁ, এই একটা ভূমিরূপ, এই ভূমিকম্পের ফলে মাঝখানে ফাটল দেখা দেয়, এক বিশাল এলাকা জুড়ে ফাটল, এবং এটা হঠাৎ করে কি হয়, নিচের দিকে বসে যায়। নিচের দিকে বসে যাওয়াটার নাম হলো চ্যুতি বা ধস নামে। এবং এখানে তোমার কোনো হ্রদ, নদী বা জলাশয়ের সৃষ্টি হয়। এবার আমরা দেখি সমুদ্র পৃষ্ঠের উত্থান। হ্যাঁ, পাহাড়, দ্বীপ বা উঁচু ভূমির সৃষ্টি বা ভূমি সমুদ্রতলে বা জলাশয়ের সৃষ্টি করা। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে এটা ঘটে। মনে করো এই একটা পাত আর এই একটা পাত, এটা পাত মানে দুইটা প্লেট। এখন এটা হলো স্থলভাগের প্লেট আর এটা হলো সমুদ্রভাগের প্লেট।
এখন যদি এই প্লেটটা যখন এই প্লেটটা এই দিকে আসে তাহলে কি হবে, এই প্লেটটা উপরের দিকে উঠে যাবে, এই প্লেটটা উপরের দিকে উঠে যাবে। এই প্লেটটা এদিকে আসতে থাকলে এই প্লেটটা ধাক্কা লেগে উপরের দিকে উঠে যাবে এবং তখন এখানে পাহাড় বা পর্বতের সৃষ্টি হবে বা দ্বীপের সৃষ্টি হতে পারে। আবার যখন এই স্থলভাগের প্লেটটা আর এই সমুদ্রভাগের প্লেট, হ্যাঁ, যখন এই প্লেটটা নিচের দিকে নামতে থাকে তখন কি হয়, এই সমুদ্রভাগের প্লেটটা এটা যখন নিচের দিকে নামে তখন এই সমুদ্রভাগের প্লেটটা উপরের দিকে উঠে যায় এবং কি হয়, সমুদ্র তলদেশ কি হয়, উপরের দিকে উঠে যায়। এইভাবে কি হয়, দ্বীপের সৃষ্টি হয়, এভাবে দ্বীপের সৃষ্টি হয়। আবার ভারতের 1899 সালে ভারতের তোমার 5000 বর্গ কিলোমিটার সমুদ্র তলদেশে কি হয়েছিল, ডুবে গিয়েছিল। ভারতে 1899 সালে ভারতে 5000 বর্গ কিলোমিটার সমুদ্র তলদেশে ডুবে গিয়েছিল। এবার দেখে নেই নদীর গতিপথ পরিবর্তন বা নতুন নদী সৃষ্টি। হ্যাঁ, 1787 সালে দেখো এটা বাংলাদেশের ম্যাপ। দেখো এই যে আমাদের ব্রহ্মপুত্র নদটা এই যে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। এই ব্রহ্মপুত্র নদটা কিন্তু এই দেওয়ানগঞ্জ হয়ে এই ময়মনসিংহের উপর দিয়ে প্রবল বেগে, প্রবল স্রোতধারা নিয়ে বেশ প্রশস্ত ছিল, প্রবাহিত হতো। কিন্তু এই 1787 সালে কি হলো, আসামে মনে করো এই জায়গায় এর উপকেন্দ্র ছিল, এখানে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্র আসামের ছিল। এই ভূমিকম্পের ফলে কি হয়েছিল, তোমার এইখান দিয়ে জেনাই নামে, এই ব্রহ্মপুত্রের একটা শাখা জেনাই নামে চিকন একটা নদী প্রবাহিত হতো। তখন এই ভূমিকম্পের ফলে এই তোমার ব্রহ্মপুত্র নদের তলদেশ উপরের দিকে উঠে যায়। ফলে কি হয়, এই পানি আর এখান দিয়ে প্রবাহিত না হয়ে এই ছোট্ট জেনাই নদী দিয়ে প্রবাহিত হতে থাকে এবং এটা বেশ প্রশস্ত হয়ে যায় এবং খুব প্রবল বেগে পানি প্রবাহিত হয়। তখন এর নাম যমুনা নদী হয়। তাহলে নদীর দিক পরিবর্তন হয়ে গেল এবং নতুন নদী সৃষ্টি হলো এবং এই আমাদের ব্রহ্মপুত্র নদটা কি খুব ছোট সংকীর্ণ হয়ে গেল এবং খুব কম পানি প্রবাহিত হলো। এভাবে তোমার নদীর পরিবর্তন হয় এবং নতুন নদীর সৃষ্টিও হয়। এভাবে 1950 সালে ভারতের দিবং নদীরও গতি পরিবর্তন হয়েছিল। তারপরে দেখি আমরা 4 নাম্বার হিমানি সম্প্রপাত। এই ভূমিকম্পের ফলে তোমার হিমবাহ নিচে পড়ে, ফলে ভূপৃষ্ঠে ভূমিকম্প হয়। এটা যেমন একটা কারণ ভূমিকম্পের। আবার এই ভূমিকম্পের ফলে, ভূমিকম্প হওয়ার ফলেই কিন্তু কি হয়, এই হিমবাহটা নিচে নেমে আসে। এটা ভূমিকম্পের একটা ফল। তারপরে দেখো জলোচ্ছ্বাস। তোমার সমুদ্র তলদেশে যেসব আগ্নেয়গিরি আছে সেই আগ্নেয়গিরিতে প্রচণ্ড অগ্ন্যুৎপাত হয়। তখন কি হয়, পানিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এবং এই চাপের ফলে পানি প্রবল বেগে উপকূলের দিকে ধেয়ে আসে। যেমন কোনো রেলগাড়ি বা ওয়েব ট্রেন যেই গতিতে ধেয়ে আসে, ঠিক সেই রকম সমুদ্রের পানিগুলো
ধেয়ে আসে এবং উপকূলের ঘর বাড়ি শহর নগর সব লণ্ডভণ্ড করে দেয় এবং এই পানির উচ্চতা অনেক উপর দিয়ে আসে, প্রায় 10 তলা বিল্ডিংয়ের মতো উপর দিয়ে আসে। যেমন 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যেই ভূমিকম্প হয়েছিল তার ফলে 14টি দেশের এই সুনামির বা জলোচ্ছ্বাসের সৃষ্টি করেছিল। তাহলে আমরা ফলাফলগুলো দেখলাম। এখন আমরা দেখব এই ভূমিকম্পের জন্য ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়। ভূমিকম্প একটা মারাত্মক ধ্বংসলীলা যজ্ঞ সৃষ্টি করে, আমরা আগে থেকেই জানি না ভূমিকম্প যে হবে। এজন্য কি করতে হবে? গণ সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই ভূমিকম্প সম্পর্কে অনেক প্রচার করতে হবে যাতে ভূমিকম্প সম্পর্কে সবাই জানে। তারপর ভবন নির্মাণের সময় জাতীয় কোড ব্যবহার করতে হবে এবং এই জাতীয় বিল্ডিং কোড ব্যবহার যাতে কার্যকর হয় সেই ব্যবস্থাও গ্রহণ করতে হবে। আমাদের ঢাকা শহরে যে রাজুক ভবন আছে সেই রাজুক থেকে যেই বিল্ডিংয়ের পরিকল্পনা দেওয়া হয় সেই পরিকল্পনাগুলো যেন ভূমিকম্পের জন্য যুগোপযোগী হয় সেই দিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থা হ্রাসকরণের জন্য, অর্থাৎ এই যে দুর্যোগ হয় এর ফলে যে যজ্ঞলীলা সংগঠিত হয়, ধ্বংসযজ্ঞলীলা, এর থেকে উদ্ধারের জন্য আমাদের রাস্তাঘাটগুলো প্রশস্ত করতে হবে। আমাদের যেই যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে যাতে এগুলো থেকে উদ্ধার খুব তাড়াতাড়ি এই ধ্বংসলীলা যজ্ঞ থেকে মানুষকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এর ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিটি জেলা প্রশাসকের দপ্তরে মজুত রাখতে হবে। এছাড়া পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীতে তোমার ডগ স্কোয়াড রাখতে হবে যাতে উদ্ধার কার্য তাড়াতাড়ি করা যায়। এছাড়া দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম যত তাড়াতাড়ি করা যায় তার জন্য মহড়া, বিভিন্ন অফিস আদালত এবং তোমার স্কুল কলেজ এগুলোতে মহড়ার ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সর্বোপরি। এবং সবচাইতে বেশি দরকার সেটা হলো আমাদেরকে সচেতন হতে হবে। প্রত্যেককে যার যার জায়গা থেকে সচেতন হলে এই যজ্ঞলীলা খুব তাড়াতাড়ি উদ্ধার করা যাবে। তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ। তোমরা ভূমিকম্পের কারণ, ফলাফল, ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় এগুলো ভালো করে শিখবে এবং সৃজনশীল প্রশ্ন তৈরি করবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।